ভাইয়া হাউজিং পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, যে কথা রূপকথা হয় দেশ টিভির ঈদ বিশেষ এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। প্রিয় দর্শক, একদমই রূপকথা নয়, আজ আমাদের অতিথি বরেণ্য রাজনীতিবিদ, 4 বারের সংসদ সদস্য, মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আপনাকে ঈদ মোবারক এবং স্বাগত জানাচ্ছি দেশ টিভির এই বিশেষ আয়োজনে। ঈদ মোবারক আপনাকেও, আপনার মাধ্যমে দেশ টিভির সকল দর্শক, বিশেষ করে আপনাদের দায়িত্বে আছেন মহিউদ্দিন সাহেব সহ আপনি বা আপনারা যারা দেশ টিভিতে কাজ করছেন, যাদের মাধ্যমে আজকে সারা পৃথিবীর বাংলা ভাষার মানুষের কাছে আমি যে পরিচিতি লাভ করেছি, এই জন্য আমি আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে, আমার নাটোরের জনগণের পক্ষ থেকে দেশ টিভির সকল কলাকুশলী এবং দর্শককে আমি অভিনন্দন জানাচ্ছি। ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন আজকের এই বিশেষ সময়ে জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের কন্যা জেরিন। আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি দেশ টিভির পক্ষ থেকে এবং দেশ টিভির এই বিশেষ আয়োজনের পক্ষ থেকে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু সরাসরি প্রশ্নে যেতে চাই। এই ঈদের সময়টা আসলে কেমন কাটছে? ছোটবেলার ঈদ, এখনকার ঈদ কিভাবে পার্থক্য করেন? ফখরুল ভাই, আপনি তো এই সাংবাদিক জগতের সাথে আপনারা জড়িত, অনেক কিছু আপনারা জানেন, অনেক কিছুই আপনারা দেখেছেন। নতুন প্রজন্ম যারা, তারা অনেকেই জানে না। আমাদের রাজনীতিবিদদেরকে নিয়ে এই টেলিভিশন, পত্রিকা, মিডিয়া সুযোগ পেলে কিভাবে রাজনীতিবিদকে ছোট করতে হবে, কিভাবে তার রাজনীতিবিদকে বিব্রত করতে হবে, কিন্তু এই রাজনীতিবিদরাই কিন্তু এই দেশের স্বাধীনতা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব বলেন, বাংলাদেশের গণতন্ত্র বলেন, সবসময় কিন্তু এই রাজনীতিবিদরা এগিয়ে এসছে। কত বছর বয়সে এমপি হলেন আপনি? আমি 30 বছর বয়সে এমপি হয়েছি। আমি স্কুলে যখন পড়ি ক্লাস 10-এ, তখন এই ছাত্র দলের মাধ্যমে আমার শুরু। তখন ছাত্র দলের নতুন কমিটি হয়, জেলা কমিটি, তখন তার 1 নম্বর সদস্য ছিলাম। এই যে শুরুটা এখনও চলছেই। 1982 সালের 24শে মার্চ এরশাদ যখন ক্ষমতা টেক ওভার করলো, বিএনপির কাছে ক্ষমতা নিল, ওই যে জেলে যাওয়া শুরু 1982 সাল, আর শেষ হচ্ছে 2024। তাহলে হিসাব করেন, প্রায় 44-45 বছর, অর্থাৎ এই দীর্ঘ পথ চলা। অর্থাৎ 82 সালে আমার রাজনীতি, অনেকে যারা এই অনুষ্ঠানটা দেখছেন, নতুন প্রজন্ম, তারা হয়তো আশ্চর্য হবেন, 1982 সালে দুলু সাহেব জেলে গেছে। 1982 সালে 24শে মার্চ এরশাদ যেদিন ক্ষমতা নিল বিএনপির কাছ থেকে, জেলে যাওয়া শুরু করলাম। সর্বশেষ এমপি হলাম, মন্ত্রী হলাম, বিএনপির নেতৃত্ব, রাজনীতি, জেলা। প্রথম কত সালে এমপি হলেন? 1996 সালে 15 ফেব্রুয়ারি ফার্স্ট, তারপরে 1996 সালে 12 জুন, 2001। আর এই দীর্ঘ প্রায় 17-18 বছর তো কোনো ভোটে অংশগ্রহণ করতে পারিনি। প্রত্যেক ভোট 2008 সালে যখন ভোট হলো, তখন আমি 2 বছর জেলের আগে আমি গেলাম। আমার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি আমার নির্বাচনী এলাকায়, আমার জায়গায় সে নির্বাচন করলো, সে ভোটে জয়লাভ করলো, বিজয়কে কেড়ে নেওয়া হলো। আবার 2014 সালে যখন আবার ভোট আসলো, তার আগে আবারও প্রায় জেলখানায়, তখনও প্রায় 1.5 বছর জেলখানায়। মানে জীবনে অ্যাপ্রক্সিমেট কতদিন জেল খেটেছেন? অলমোস্ট আই থিঙ্ক যে এরশাদের সময় 4 বার, আর এই আওয়ামী লীগের শাসন আমলে 111 থেকে শুরু করে 6-7 বারের মতো, এভারেজ প্রায় 8 বছর হবে জেলখানা আমার জীবনে টাইম। আমার এই বাচ্চাগুলো, এরা অনেক মিস করেছে। এরা তো আসলে, ও যখন ছোট শিশু, যখন ওকে আমি কোলে নেব, যে টাইম ওকে আদর করব, বাবার আদরটা নেবে, ওরা তো। আমি একটু ওর কাছ থেকে অভিজ্ঞতার কথাটি শুনতে চাই। আমি আসলে ঈদের অনুষ্ঠান, আমরা ঈদের সময় এসেছি, যে ঈদের গল্প, ঈদ কেমন কাটে সেটি শুনতে। আমরা একটু জেরিন আপনার কাছে আসতে চাই যে রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে বাবার আদর, স্নেহ সেভাবে কি পাওয়া হয়েছে? যেহেতু আমরা জেলে যাওয়ার কথা শুনছি আপনার বাবার। জি, বাবার সাথে আমাদের ছোট থেকেই আমার স্পেশালি বেশিরভাগ চাইল্ডহুডটা কেটেছে বাবা যখন জেলে ছিল। তো আমরা এই যে ঈদের দিনের মতো ঈদে সারা দিন জেলের বাইরে ওয়েট করতাম কখন আমাদেরকে ডাকবে ঈদের দিনে? ঈদের দিনে, আর 5 মিনিটের জন্য দেখা করতে দিত। মানে ঈদের দিন আপনি জেলখানায় গেছেন বাবার সাথে দেখা করতে? স্পেশালি আমার চাইল্ডহুডে বাবা, অবভিয়াসলি হি ইজ আ ভেরি প্রেজেন্ট ফাদার, কিন্তু সে নিজে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারে নাই পলিটিক্যাল কারণে। বাট আমরা বুঝতাম যে অ্যাকচুয়ালি ফাইটটা কিসের জন্য করছে। ফাইটটা তো ডেমোক্রেসির ছিল এতদিনের, আমরা বুঝতাম। বাট কষ্ট হতো, কারণ আমিও যেতাম, আমার বন্ধু বান্ধবীদেরকে দেখতাম, ওদের নর্মাল চাইল্ডহুড, ওরা হলিডেতে যাচ্ছে, ওর বাবা মার সাথে টাইম স্পেন্ড করছে, ওর বাবারা স্কুলে ওদেরকে নিতে আসছে। আমারটা জাস্ট ডিফারেন্ট ছিল, বাট ইট ওয়াজ লাইক ইউনিক সিচুয়েশন। বাট এখন যতদিন বড় হয়েছে বুঝতে পারি যে আসলে
ওই সময়টা আর ফিরে পাবো না, বাট এখন যেই সময় আছে ওইটাই চেরিশ এখন তো খুব ভালো সময়, এখন তো আপনার বাবা হুইপ হয়েছেন জাতীয় সংসদের। আপনি রিসেন্টলি ইংল্যান্ড থেকে আসলেন, এই যে ঈদের সময়টা আসলে কেমন কাটছে, মানে এই মুহূর্তটা একটু শেয়ার করুন। হ্যাঁ এখন ভালো কাটছে, বাট মেইনলি আমাদের লাইক ফ্যামিলি উই আর সো লাইক ট্রমাটাইজড উইথ দ্য পাস্ট। এখনকার যে সময় আমরা এটা উই কান টেক ইট ফর গ্রান্টেড, আমরা মনে করি না এটা আমাদের এখন প্রেজেন্ট খুব ভালো সময় যাচ্ছে, বাট আমাদের অলওয়েজ ব্যাক অফ দ্য হেড মনে হয় আল্লাহ এটা কি বেশি দিন থাকবে, কারণ আমাদের এমনভাবে লাইক বড় হয়েছি যে এরকম সিচুয়েশন ছিল না। সো এখন এই কারণে আমি লন্ডন থেকে এবার ট্রাভেল করে এসেছি আমার প্যারেন্টস ফ্যামিলির সাথে ঈদ সেলিব্রেট করতে, কারণ অনেক দিন গেছে যে বাবা জেলে নাই বাট বাইরেই আছে, আমরা ঈদ সেলিব্রেট করছি। এখন আমরা জাস্ট ঈদের লাঞ্চ করব, ওর সময় বাবার কল আসলো চলে যেতে হবে। মানে এখন ঈদে কিভাবে কাটানো হয়? আমরা আমার গ্রামের বাড়িতে যাই, সবাই আমার পুরো কাজিন ফ্যামিলি, আমরা সবাই বেশিরভাগই ঢাকায় থাকি, কিন্তু ঈদটা আমরা ছোট থেকে ওখানে করি। আমার দাদু যখন বেঁচে ছিল আমরা ওনার সাথে করতাম। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আবারও যেতে চাই মাননীয় হুইপ আপনার কাছে, আমরা একটু আপনার শৈশবে ফিরে যেতে চাই। এই যে আপনার কঠিন সময়, আমরা বারবার আপনি কঠিন সময় ফিরে যাচ্ছেন, আমরা একটু সহজ সময়, আপনার শৈশবের সময়গুলোতে আসলে ঈদ কেমন কাটতো বাবা মার সঙ্গে, এরপর আপনি রাজনীতিবিদের ঈদ কেমন কাটতো? না, ছোট শৈশব তো আসলে আমাদের ওই যেটা আমার মেয়ে বলেছে, আমি অ্যাকচুয়ালি এখন তো ওরা ঢাকায় থাকে, আমরা ঢাকায় থাকি, কিন্তু ওই সময় আমার নাটোর শহরে আমাদের একটা বাড়ি আছে, ওটা আমার বাবা আরও প্রায় 100 বছর আগের বাড়ি। সে বাড়ি আমাদের শৈশব, কৈশোর, ছাত্র জীবন, কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন, এই টাইমটাই আমি পার করেছি। তবে ঈদ যখন আসতো ছোটোকালে, তখন তো স্কুল ছুটি থাকতো, চলে যেতাম একেবারে গ্রামে। তখন তো বিদ্যুৎ ছিল না, রাস্তা ছিল না। এখন ধরেন প্রতিটা গ্রামে বিদ্যুৎ আমার হাত দিয়ে দেওয়া, রাস্তা পাকা রাস্তা ছিল না। আমরা বর্ষার সময় নৌকায় যেতাম, আবার খরার সময় যখন আসতো তখন মোষের গাড়ি, গরুর গাড়িতে করে, সেখানে গাড়িতে করে। আর আমার বাবা তো তার ঘোড়া ছিল, ঘোড়ায় সে উনি যাতায়াত করতো। তখন তো রাস্তা ছিল না, তখন ঘোড়ায় চলাফেরা করতেন আমার ফাদার পলিটিশিয়ান ছিল। এখন আমাদের ওই যে স্কুল লাইফে স্কুল ছুটি হতো, আমাদের চাচাতো ভাই, গ্রামের যারা বন্ধুরা, ছোটোকালের শিশুকালের, কৈশোরের, ওটা একটা আলাদা একটা জীবন আসলে। এখন যেন ওরা প্রত্যাশা করে বাবা ঈদ আসলে কী নেব, জামা কাপড় নতুন কিছু প্রত্যাশা করে, না দিলে মন খারাপ, বা প্রত্যাশা অনুযায়ী না পেলে মন খারাপ। তো একই জিনিসই তখন আমরা বাবা মার কাছে। বাবা যদিও অনেক ছোট, স্কুল লাইফে মারা গেছে ক্লাস 7-এ যখন আমি পড়ি। বড় ভাইরা তাদের, আমি বাড়ির সবার ছোট ছিলাম, আদরে ছিলাম। ভাই বোন সবাই আদর করেন, এখনও করেন, তখনও করতেন। নতুন কাপড় তো একটা প্রত্যাশা থাকেই। তো এটা ছোটোকালে নতুন কাপড় পরে গ্রামের ঈদ যেটা, হ্যাঁ, সেই এনজয়টা আমরা ওই ছোটো থেকেই করতাম। এখন তো ধরেন দায়িত্বটা বেড়ে গেছে, হয়তো রাজনীতির কারণে, হয়তো গ্রামে যে গ্রামে আমি আমার কৈশোর শৈশব ঈদ করেছি, হয়তো ঈদের নামাজটা সেন্ট্রালি পড়ে হয়তো গ্রামে চলে গেলাম, গিয়ে লোকজনের সঙ্গে ওই যে কোরবানি, আগে যখন এমপি ছিলাম, ঈদ উল ফিতর যেটাকে বলে, এটা আমি নাটোর শহরে মেইন সেন্ট্রাল মাঠে করতাম, আবার যেটা কোরবানির ঈদ, সেটা আবার গ্রামে করতাম। তো এইভাবেই ওই মন্ত্রী থাকা অবস্থায় এটা করে এসেছি, এমপি থাকা অবস্থায় সবসময় গ্রামে ঈদ করা হ্যাঁ। হয়। তবে এই মাঝখানে যেটা গেছে, আমি আসলে এটা ভেরি বিভীষিকাময়, এটা এক্সপ্লেন করলে আমাদের খারাপ লাগবে। আমরা আসবো সেই জায়গায় নিশ্চয়ই। দুলু ভাই, একটি প্রশ্ন করতে চাই যে আপনি 30 বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বিয়ে করেছেন কত বছর বয়সে, বা ভাবির সাথে পরিচয় কি, সেই স্মৃতিগুলো ভেরি একটু শুনতে চাই। ইন্টারেস্টিং। আমার ছাত্র রাজনীতি শুরু 82-তে, যখন বিএনপি থেকে ক্ষমতা নিয়ে গেল। আপনারা তো জানেন সারা দেশে কিন্তু ওই সময় বিএনপি সব এমপি মন্ত্রীরা এর সাথে সাথে চলে গেল, একটা বিশাল গ্যাপ। ওই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমরা যখন সারা দেশে ইয়াং স্টুডেন্টরা, তখন যারা বেইমানি করিনি, আমরা তখন কিন্তু এই দলের সাথে, আমি ছাত্র দলের যখন ইন্টারমিডিয়েটে পড়ি, ছাত্র দলের সেক্রেটারি, ফার্স্ট ইয়ারে যখন পড়ি আমি ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জেলা, ওই ছাত্র দলের সাংগঠনিক সেক্রেটারি কিন্তু পুরো জেলাটাকেই আমি নিয়ন্ত্রণ করতাম। তখন তো বিএনপির সব নেতারা চলে গেল, এর সাথে সাথে কেউ ছিল না। যে কলেজে লেখাপড়া করতাম, নাটোর জেলা হেডকোয়ার্টার, ওটাই সেন্ট্রাল মানে কেন্দ্র ছিল। ওখানে মিছিল বলেন, মিটিং বলেন, কার্যক্রম বলেন, সব ওখান থেকে পরিচয়। যেটা আমি বলতে চাচ্ছি যে ওই টাইমটাই আমার সৌভাগ্য হয়েছিল বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার পরিচয় হওয়া। আমি যখন ইন্টারমিডিয়েট, তখন আমি ওনার সঙ্গে সরাসরি নাটোর থেকে কথা বলতাম। ওনার নাম্বার ছিল 601002। এটা ছিল বেগম খালেদা জিয়ার
নাম্বার, টেলিফোন না, তখন তো মোবাইল ছিল না। তো আমরা যখনই কোনো ক্রাইসিস হতো, ধরেন এরশাদের লোকরা আমাদের আক্রমণ করেছে কিংবা একটা পলিটিক্যাল একটা ভায়োলেন্স হলো বা আমরা কোনো বিপদগ্রস্ত হয়েছি, আমাদের তখন কোনো পথ ছিল না, উপায় ছিল না। বিএনপির কোনো নেতার সঙ্গে আমার ওইভাবে পরিচয় ছিল না। আমার সরাসরি বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার পরিচয়। মানে কিভাবে ওনার সাথে সরাসরি কানেক্টটা হলো? কানেক্ট হলো উনি 82 সালের পরে যখন উনি রাজনীতিতে আসলেন, মানে উনি তো আরও পরে আসলেন, আসার পরে উনি সারা বাংলাদেশে রাজনীতির সফর শুরু করলেন। তখন নতুন করে সংগঠন তৈরি করতে চেষ্টা করলেন। যখন নাটোরে গেছে আমাকে পেয়েছে সামনে, তার সঙ্গে সন্তান, মা, উনি তো আমাদের মা, ধরেন আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছেন। আমি কৃতজ্ঞ যে আজকে এমপি বানানো বলেন, আজকে মন্ত্রী বানানো, আজকে যদিও তারেক রহমান সাহেবের অবদান, মন্ত্রী যেটা আমি 2001 সালে হয়েছি, উনি আমাকে প্রথম টেলিফোন করে বলেছেন যে দুলু সাহেব কিছুক্ষণের মধ্যে ক্যাবিনেট সেক্রেটারি সাহেব রিং দেবে, আপনি প্রস্তুত হন। এই যে মানে অর্থাৎ এই পরিবারের কাছে আমি কৃতজ্ঞ যে আমার এই জীবনের এই রাজনীতির এই উত্থান, রাজনীতির যে পরিচিতি, রাজনীতির এই সম্মান, আজকে আমার এই জায়গাটা আসা, যেহেতু উনি বেগম খালেদা জিয়া আমাকে সন্তানের মতন স্নেহ করতেন, এই সুবাদেই উনি 91-এ যখন উনি নমিনেশন আমাকে দেওয়ার কথা ছিল, আমার বয়স ছিল আরও কম, 25 বছর বয়স, 91-এ দিলেও আমি তখন এমপি হয়ে যেতে পারতাম। আমার সিটটা হারায় গেল। আমি আমার আসার আগে, এমপি হওয়ার আগে কখনো নাটোরে জয়লাভ করেনি, 91-এও না, 79-এও না। জিয়া রহমান স্যার যখন প্রেসিডেন্ট ছিলেন তখনও কিন্তু বিএনপি জয়লাভ। আমি তো ফার্স্ট টাইম মেম্বার অফ পার্লামেন্ট নাটোরে, এই প্রথম, এবং আমি শেষ এখন পর্যন্ত। এর মাঝখানে কিন্তু আর কেউ এমপি হয়নি। এই যে যতবার এমপি ইলেকশন হয়েছে, আমার ওয়াইফ ইলেকশন করেছে, ব্যাড লাক, হয়তো সে হতে পারেনি, বা সে কিন্তু 2008 সালে ইলেকশনে জয়লাভ করেছিল। এটা ওপেন টু অল, এটা আসলে দুর্ভাগ্য। আপনারা জানেন যে কী কারচুপিটা হয়েছে, এটা তো প্রণব মুখার্জি তার বইতে লিখেছে, 111-এর নায়করা কীভাবে কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনলো, সবই জানেন। আমার অপরাধ ছিল আমার বউ দুলুকে করতে হবে, মানে নিশ্চিহ্ন করতে হবে। মাননীয় হুইপ, আপনার কাছে প্রশ্ন করছিলাম যে আপনি 30 বছর বয়সে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আপনার পরিবার নিয়ে একটু জানতে চাই, ভাবির সঙ্গে আপনার কিভাবে পরিচয় হয়, তারপর বিয়ে, একটু এই গল্পটি শুনতে চাই আমরা। আসলে আপনার ভাবি, আমরা একই কলেজে লেখাপড়া করেছি। আমার কলেজের, আমি যেহেতু রাজনীতি করি, মেয়েদের সাথে তো কথা বলতে হয়। আমার ভাগ্নি আমার সঙ্গে পড়তো আর কি। তো ভাগ্নি পড়ার কারণে তো বেশিরভাগ মেয়েরাই আমাকে মামা ডাকতো, যেহেতু আমার ভাগ্নি পড়ে। ও আচ্ছা। শুধু একজনই আমাকে মামা বলতো না। তো যাই হোক, পরবর্তীকালে তাকে ওখানেই পছন্দ। না, সেটা কি আপনি জানতে চান নাই যে কেন মামা বলতো না আপনাকে? সেটা নাই বললাম। যেহেতু তাকে আমি পছন্দ করি, হ্যাঁ, সেজন্য হয়তো সে আমার মামা বলে না, ভাই বলতো আর কি। পরে সে আমার স্ত্রী হয়েছে আর কি। যাই হোক, বিয়ে করলেন কি সংসদ সদস্য হওয়ার আগেই? না, আমি যখন তাকে বিয়ে করতাম ছাত্রদলের প্রেসিডেন্ট। আচ্ছা। হ্যাঁ, এটা 90-তে, তখন আমি জেলা ছাত্রদলের প্রেসিডেন্ট। ওই সময় তার সঙ্গে আমার বিয়ে হয়। পরবর্তীকালে ও আমার বাসা আসার পর এরশাদের পতন হলো জুন মাসের 90-তে। 1990 সালের 11 জুন বিয়ে করেছি। 90 সালের 6 তারিখে এরশাদের পতন হলো। এরশাদের পতন হওয়ার পর বিএনপি ক্ষমতা আসলো 1992 সালে। আমি জেলা বিএনপির সেক্রেটারি হয়েছি। আবার ও আসার পরে আমি এমপি হয়েছি। বা বিএনপির এই সব কিছু আমার ওয়াইফ আসার পর থেকে আর কি। আমি মনে করি সব মিলায় আর কি, হয়তো ব্যাডে হলে আল্লাহ তাআলা লিখে রেখেছে, এটাও একটা ভাগ্য আর কি। আপনার কয় সন্তান? আমার 2টি সন্তান। ছোট হচ্ছে ও ইংল্যান্ডে, ও গ্র্যাজুয়েশন করে ওখানেই ও চাকরি করে। আর বড় মেয়েটা ব্যারিস্টার রাত্রি, সে ওই নর্থ সাউথে পড়ায়। অলসো সে এখন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে প্র্যাকটিসও করে, আর একটা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনে সে কাজ করে আর কি। ওর নাম তাসনুবা তাবাসসুম রাত্রি, ব্যারিস্টার। মানে রাজনীতিতে কেন আসলেন আপনি? অন্য কোনো পেশা যাওয়ার কি ইচ্ছা? এমন একটা প্রশ্ন করেছেন, আমি ওই জন্য ধন্যবাদ জানাই। অনেকেই প্রশ্নটা করে না। আমার বাবা রাজনীতিবিদ ছিলেন। মানে এই যে আজকে আমি যে কলেজ করছি, স্কুল করছি, মাদ্রাসা করছি, মসজিদ, সব কিছু কিন্তু আমার বাবা হয় রেখে গিয়েছেন, তার জায়গার উপরে এখনও পরিচালিত হয়। বিফোর পাকিস্তান বেসিক ডেমোক্রেসি ছিলেন, মেম্বার চেয়ারম্যানরা ভোট দিত। তো আমার বাবা প্রেসিডেন্ট ছিলেন আমার যে এলাকা দীর্ঘ প্রায় 40 বছর। তো পার্লামেন্ট ইলেকশনও করেছে কয়েকবার। যে আমার পরিবারে আমরা 6 ভাই, তো কোনো ভাই পলিটিক্সের সাথে সেভাবে ইনভলভ ছিল না। তা আমি সবার ছোট, আমি চিন্তা করলাম
যেহেতু আমার বাবা যে রাস্তা, যে সুন্দর একটা বাগান উনি চাষ করে গেছে, কিন্তু এটাকে লালন পালন করা কেউ না। আমি ফিল করেছি, আমি তখন চিন্তা করলাম যে আমার বাবার সে রাজনীতির মানে নাটোরে মানে যা কিছু যেটুকু মানে দৃশ্যমান, ওনার হাত দিয়ে ওনার বিক্রি করা ধান, তখন তো সরকারি অনুদান এত ছিল না। এখন তো ধরেন এই যে ব্যবসায়ী বন্ধুরা, এই যে আমি নির্বাচন করলাম, আমার তো কোনো টাকা নেই, আমার বন্ধুরা আমাকে টাকা দিয়েছে। তখন তো উনি ইলেকশন করেছে, পার্লামেন্ট ইলেকশন, নিজের ধান নিজের জমি বিক্রি করে হয়তো তাদেরকে পার্লামেন্ট ইলেকশন করতেছে। তা আমি চিন্তা করেছি বাবা মৃত্যুবরণ করার পরে তার এই ধারাটাকে রাখতে হলে আমাকে রাজি করতে হবে। এবং আমি যেহেতু আমার বাবা মুসলিম লীগের লিডার ছিলেন, উনি জেলা মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন, জেলা তো না মহকুমা, হ্যাঁ, কনভেনশন মুসলিম লীগের, ওই তার ছেলে হিসাবে ন্যাচারালি আমি এনটি আওয়ামী লীগ, যেহেতু বাবা মুসলিম লীগার। তো ওই সূত্র ধরে পরবর্তীকালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্যার এই দল গঠন করলেন, আমি মানে সৌভাগ্য কমে আর ওনাকে আমি খুব কাছে থেকেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্যার তখন উত্তরা গণভবন যেতেন নাটোরে, তো ওই আপনি যেভাবে বসে আছেন না, ঠিক এভাবে উনি বসতেন, পাটা এভাবে উঁচু করে দিয়ে, আর ওনার ঠিক পায়ের নিচে গিয়ে আমি বসতাম। তখন আমি মানে কেবল ফার্স্ট ইয়ারে পড়ি, আমার খুব আদর করতেন আর কি, মানে যখন পায়ের কাছে বসতাম খুব আদর করে করে কথা বলতেন। তো যাই হোক, তার সাথে হাত মিলিয়েছি একসঙ্গে। উনি যায়নি, ওই যে আমাদের ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতারা আসতেন, ওনার সঙ্গে দেখা করতে আমি ওদের সাথেই যেতাম। উনি 13 বার নাটোরে ছিলেন, উনি খুব পছন্দ করতেন তার যে রাজনীতির সংক্ষিপ্ত জীবন, এই জীবনের 13 বার ওই উত্তরবঙ্গে যেখানে গেছে, উত্তরাঞ্চলে রাজশাহী বলেন, রংপুর বলেন, বগুড়া বলেন, রাত্রি এসে নাটোরে থাকতেন। তো এই কারণে ওনার সঙ্গে আমার একটা যোগাযোগ ছিল, মানে যোগাযোগ মানে উনি যেরকম ম্যাডাম আমাকে দুলু হিসেবে চেনে, তারেক রহমান সাহেব যেভাবে বাই নেমে বা বাই বর্ন আমাকে চিনে, যেভাবে মানে মানে লং টাইম পরিচিত, জেরামত স্যার ওই আমার মুখে চিনতেন, বা আমি ছোটো একটা ছেলে ওনার পায়ের কাছে গিয়ে বসতাম, আদর করতেন। এই যে তার সাথে আমার একটা রিলেশন, এইভাবেই রাজনীতিতে আসা। এবং আমি মনে করি যে আমি এখন ফিল করি যে আমি এমন এক মানুষকে আমি আদর্শ হিসেবে নিয়েছি, নিষ্কলঙ্ক, যার কোনো কলঙ্ক নাই, যাকে আওয়ামী লীগ কিন্তু বলতে পারে না দুর্নীতি বা চোর, খারাপ লোক, এটা কেউ বলে না। নট অনলি আওয়ামী লীগ, শত্রুরা বলতে পারে না। এটা আমার গর্ব। তা আমি মনে করি আমার জীবনের শুরুটাই ওখানে। আমি একজন বিএনপির কর্মী হিসাবে আমি সেই জীবনে মৃত্যুবরণ করতে চাই, এবং আমি একটা কর্মী হিসেবে মৃত্যুবরণ করা এটা আমার সৌভাগ্য। রাজনীতি নিয়ে কোনো আক্ষেপ আছে, মানে এখনো অপূর্ণ রয়ে গেছে কি রাজনীতির ক্যারিয়ারে? এটা একটা লং টাইম, দীর্ঘই তো বললাম 50টা বছর। আমার থাকার কথা কোথায়? আমার তো আজকে আমার থেকে নিচের লেভেল লোকরা কোথায় গেছে, আমি কোথায়? কিন্তু আমার ত্যাগ, আমার কষ্ট, ধরেন সবারই কষ্ট আছে। আজকে এই যে তারেক রহমান, বেগম খালেদা জিয়া, ওনাদের সাথে তুলনা করলে আমরা কিছুই না। কিন্তু বিএনপিতে এমন কোনো নেতা নাই, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, কারো অবদানকে আমি অসম্মান করতে চাই কোনো না। আক্ষেপ কি আছে? আমি মনে করি একজন তো ওই যে আছেন যিনি এই পৃথিবীকে পরিচালিত করে, ক্ষমতা দেওয়ার মালিক, কোরআন শরীফে তো পড়ি, ক্ষমতা দেওয়ার মালিক উনি, কেড়ে নেওয়ার মালিক উনি, সম্মান দেওয়ার মালিক উনি। তা আমি মনে করি একজন বিএনপির কর্মী হিসাবে আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে যে সারা বাংলাদেশের নেতা কর্মীরা, রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলে যে বিএনপি একজন কর্মী আছে, হ্যাঁ, আমার কাছে এমপি মন্ত্রী ইম্পর্টেন্ট না। আমার কাছে আমি যে বিএনপির কর্মী, আমাকে সাধারণ কর্মীরা চেনে যে এই এক নির্যাতিত নেতা যে কারণে অকারণে জেলে যায়। আপনি উপমন্ত্রী ছিলেন 2001 থেকে 6 পর্যন্ত, এবার হুইপ হয়েছেন, মন্ত্রী হননি, একটু মন খারাপ হয়েছে কি? না, এই জন্য কোনো মন খারাপ নয়, আমি খুশি। আমি আমার নেতা আমাকে এমপি করেছে, এর আগে উনি মন্ত্রী আমাকে করেছিলেন, হুইপ করেছে। হুইপ তো ইটস লাইক মন্ত্রীর মর্যাদা। আমি মন্ত্রী হিসাবে যে প্রোটোকল, যে সুযোগ সুবিধা যা কিছু পেয়েছি এখানেও পাই, মানে পার্থক্য যেটাই থাকুক, এখানেও একটা শিখার, একটা কাজ করার সুযোগ আছে। এটা প্রধানমন্ত্রীর কাছে কাছে থাকা, পার্লামেন্টে হুইপিং করা, পার্লামেন্টারি সিস্টেমে ভেরি ইম্পর্টেন্ট। একজন মন্ত্রীর যে দায়িত্ব, রাষ্ট্র পরিচালনা, এটা এক ধরনের। আর হুইপ হিসাবে এই পার্লামেন্ট থেকে, এখানে বিরোধী দল, সরকার দল, আজকে বিরোধী দলের নেতা, বিরোধী দলের হুইপ, আমার উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা। আমি যে এলাকার লোক আমাকে এমপি করেছে, আমার স্বপ্ন, আমার শয়নের স্বপ্নে, আমার চিন্তা চেতনার মধ্যেই নাটোর। আমি জানি আপনি পৃথিবী একদিকে, নাটোর একদিকে, ভীষণ আমার জনপ্রিয়। জীবনে আপনি আপনার সবকিছুর মধ্যে নাটোর। আমি একটু জেরিনের কাছে যেতে চাই, কোন পেশায় যাওয়ার ইচ্ছা? আপনার বোন, আমরা যতটুকু শুনেছি তিনি ব্যারিস্টার, আইন পেশায়।
আপনি কি রাজনীতিতে আসতে চান কিনা? থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। আমি পেশায় একজন চিত্রশিল্পী, আমি আর্টিস্ট। আর আমার আর্টিস্ট হওয়ার পিছনেও রিজন হচ্ছে বাবা যখন অবভিয়াসলি লাইক রাজনীতির কারণে জেলে ছিল, আমি অনেক দিন আমার মার সাথে একটা ঘরে আটকানো ছিলাম, আর আমার কাছে কোনো খেলনা ছিল না খেলার। আম্মু বলতো বাইরে যেতে পারবো না খেলতে। তখন খুব খারাপ একটা সময় ছিল, 1/11-এর সময়। তো আমাকে সারাদিন আম্মু জাস্ট বলতো কিছু করে নাই, জাস্ট ড্রয়িং করো। তো আমি অনেক ড্রয়িং করতাম ছোট থেকে, সব আর্ট কম্পিটিশনে যেতাম, ইন্টারন্যাশনালও যেতাম। বাবা বলতো যে তুমি যাও এই দেশে কম্পিটিশন করো, ওভাবেই আর্টিস্ট হওয়া আর কি। সো আই থিঙ্ক যারা পলিটিক্স করে আর যারা পলিটিশিয়ান, এক ধরনের অ্যাক্টিভিজম, তাদের যে মোটিভ বা তাদের প্রত্যেকটা পলিটিশিয়ানের কাজ করার যে কাজ করতে চায় মানুষের জন্য, আর্টিস্ট হয়েও এক ধরনের এটা একটা পলিটিক্যাল অ্যাক্টিভিজম আর্টের মাধ্যমে। সো আমি হয়তো বা পলিটিক্স ইনভলভ হব না লাইক, কিন্তু আর্টের মাধ্যমে ওভাবে আমি কন্ট্রিবিউট করবো মানুষের জন্য। রাজনীতি করেন 50 বছরের আপনার রাজনৈতিক ক্যারিয়ার, রাজনীতিতে গুণগত পরিবর্তন, আপনারা গত 17 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সেই পরিবর্তনটা আসলে আমরা কবে নাগাদ দেখব? এই গুণগত পরিবর্তনের জন্যই তো স্বপ্ন দেখতাম। আমি বললাম যে আমি যখন ওই 1990-তে যখন এমপি প্রথম আসলাম, একটা রাজনীতির পরিবার থেকে আমি এসেছি, তো আমার এই স্বপ্নটা ছিল একজন এমপি। এখন না হয় স্বপ্ন দেখি এমপি মন্ত্রী হওয়া বা বড় আরও কিছু, তখন তো একটা এমপি স্বপ্ন দেখতাম। তো প্রথম এমপি হয়ে এসে পার্লামেন্টে যেটা দেখেছি, এটা আমি কখনোই ভুলব না। পার্লামেন্ট হবে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের প্রাণকেন্দ্র। এখান থেকে দেশ পরিচালিত হয়। আমার যেটুকু মনে পড়ে, প্রথম দিন যখন পার্লামেন্টে ঢুকলাম 1996 সালে প্রথমে যখন এমপি হলাম, প্রথমবার বুঝে উঠতে পারিনি, তখন তো রুলিং পার্টি। বিরোধী দলে যখন গেলাম, 12ই জুন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সেই ট্রেজারি বেঞ্চে তৎকালীন আওয়ামী লীগের সব প্রথম সারির নেতারা, আমরা বিরোধী দলে, আমার নেত্রী বেগম খালেদা জিয়া অপোজিশন পার্টির লিডার, আমরা পিছনে, আমরা প্রায় 116-17 জন এমপি। যে ভাষায় আমি তো হতভম্ব হয়ে গেলাম। আমি এইভাবে মুখে পার্লামেন্টের সিটে বসে মুখে হাত দিয়ে চিন্তা করছিলাম, আল্লাহ এ কী দেখছি, অশ্লীল ভাষা। এটি কোন রাজনীতির শিষ্টাচারের মধ্যে পড়ে? বেগম খালেদা জিয়াকে যে ভাষা গালমন্দ করলো আমাদেরকে, বিরোধী দলকে, এই যে শুরু হলো। দেখেন, আমি আপনাদের মাধ্যমে দেশের মানুষকে বলতে চাই, দেখেন জিয়াউর রহমান স্যার বাংলাদেশের রাজনীতিকে গণতন্ত্রের গুণগত পরিবর্তন এনেছিলেন, উনি চেষ্টা করেছিলেন। যখন জিয়াউর রহমান ক্ষমতা টেক ওভার করেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য, একমাত্র দল ছিল বাকশালের কাছ থেকে সেনাবাহিনী ক্ষমতায় এসে জিয়াউর রহমান 7ই নভেম্বর যখন ক্ষমতা আসলো, অবাধ রাজনীতি করার সুযোগ সকল রাজনৈতিক দল সুযোগ পেল। বিএনপি, আওয়ামী লীগ, জামাত। বাকশাল তখন অ্যাবলিশড হয়ে গেল, আওয়ামী লীগ শুরু করলো ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, সম্মত জহুরা তাজউদ্দিন, তাদের নেতৃত্বে। শেখ হাসিনা তখন দেশের বাইরে, দেশে গণগত পরিবর্তন আনলো, শেখ হাসিনাকে নিয়ে এলো, জিয়াউর রহমান স্যার মারা গেল, আবার গণতন্ত্র ওষুধ খালো, এরশাদ আসে আবার টেক ওভার করলো, এসে আবার গণতন্ত্র হত্যা করলো। খালেদা জিয়া তার 2 সন্তানকে রেখে বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের যুদ্ধ শুরু করলেন। আবার এরশাদের পতন হলো, আবার দেশে গণতন্ত্র আসলো, সংসদীয় গণতন্ত্র আসলো, তত্ত্বাবধায়ক সরকার আসলো, মানুষের কথা বলার অধিকার ফেরত আসলো। আবার কি হলো? আবার 1/11 আসলো। যখনই গণতন্ত্র আসার চেষ্টা হয়েছে, ওষুধ খেয়েছে, আবার বাধাগ্রস্ত হয়েছে। আবার আজকে দেখেন, এই যে ছেলেরা 2024 সালের 5ই আগস্ট, আমি তাদেরকে স্যালুট দিই। আমি কখনো ভাবিনি আবার এমপি হব। আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র আন্দোলন, ছাত্র সমাজের আন্দোলন, আজকে দেখেন গণতন্ত্র আবার ফেরত এসছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সকল মানুষ হতাশ, কী হবে, ইলেকশন হবে কি হবে না। তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূস সাহেবের মিটিং হলো, রোজার আগে ইলেকশন হবে, এই যে ঘোষণা হলো, আবার বাংলাদেশের গণতন্ত্রের আলো দেখতে পেল। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এই জিয়া পরিবার, জিয়া রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, এই পরিবারের কারণে আজকে বাংলাদেশের গণতন্ত্র আজকে টিকে আছে। এবং এই পরিবারের কাছে বাংলাদেশ যতদিন থাকবে, ইতিহাসে এদের অবদানকে লিখতে হবে, অস্বীকার করার সুযোগ নেই ইতিহাসে। আমি মৃত্যুর আগে এইটুকু শান্তি যে আমার মেয়েরা এই যে রাজনীতি প্রতি তাদের
মানে ভীতি। আমার বড় মেয়ে, সে ব্যারিস্টার, লয়ার, সে রাজনীতি করতে সাহস করে না। কেন? যে এই যে দেশের যে রাজনীতিক যে পরিবেশ, শেখ হাসিনা শাসন আমলে 15-17 বছর হয়েছে, ও কখনো রাজনীতির প্রতি তার আগ্রহ বা ইচ্ছাও সে প্রদর্শন করে নাই। তো আজকে কিন্তু তাদের মধ্যে থেকে ভয়টা কেটে যাচ্ছে। এবং আজকে আমি মনে করি এই নিউ জেনারেশন, আমরা যারা অ্যানালগ, এরা তো আধুনিক, তারা তো আজকে নতুন প্রজন্ম, নতুন আজকে যে চিন্তা চেতনা, তারা যে রাজনীতি চিন্তা করে, আমি মনে করি আমাদের পর এরাই আসবে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে এই যে গুণগত পরিবর্তন, আজকে দেখেন পার্লামেন্টে তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হয়ে বিরোধী দলের নেতার বাড়িতে, শফিকুর রহমান সাহেবের বাড়িতে যাওয়া, এনসিপির প্রধান নাহিদ সাহেবের বাড়িতে, বিভিন্ন নেতাদের বাড়িতে যাওয়া এবং পার্লামেন্টে গিয়ে তাদের প্রতি যে সম্মান প্রদর্শন, এই যে আমরা তো এই রাজনীতির জন্য তো অপেক্ষা করছি যে সরকার বিরোধী, এই দেশটা তো এই পার্লামেন্টে পার কিন্তু। আজকে কী দেখলাম, হাসিনা বললো যেদিন খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী 91, আমি জাস্ট মনে করে শর্টে উনি বললেন কি, খালেদা জিয়াকে আমি একদিনের জন্য শান্তি থাকতে দেবো না। এটা কি গণতন্ত্র? এই গণতন্ত্রের জন্য এরশাদের পতন ঘটেছিলাম, আপনারা বলেন। আমি 4 বার জেলে গেছি এই গণতন্ত্রের জন্য। 172 দিন হরতাল করে পার্লামেন্ট রিজাইন করলো। এই যে বারবার কিন্তু বাধাগ্রস্ত, এর মধ্যে দিয়ে আজকে বাংলাদেশের গণতন্ত্র সে প্রাণ ফিরে পেয়েছে। আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী বারবার আমাদেরকে বলেছে এই পার্লামেন্ট হবে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আমরাও নিশ্চয়ই আশা করতে চাই যে এবারের গণতন্ত্রের অগ্রযাত্রা সামনের দিকে আরো বহু দূরে এগিয়ে যাবে এবং বাংলাদেশের মানুষ আসলে সেই গণতন্ত্রের সুফল ভোগ করবে সবাই। আমি একটু প্রশ্ন রাখতে চাই যে আপনার জীবনে সবচেয়ে সুখের মুহূর্ত বা যে কোনো একটি গল্প যদি বলতে চান। আমি চেয়েছিলাম, আমার চাওয়া রাজনীতির জীবনের শেষ চাওয়া ছিল, মৃত্যুর আগে আমি শেখ হাসিনার পতন দেখতে চেয়েছিলাম, ফ্যাসিস্টের পতন দেখতে চেয়েছিলাম। আর আমি এটা চেয়েছিলাম, আমি মৃত্যুর আগে তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, দেশ পরিচালনা করবে। আমার দেখার, আমি এটা মানে দেখেছি, এটি আপনার জীবনের সবচেয়ে এটাই সুখের ছিল মুহূর্ত। আমার শেষ স্বপ্ন। আল্লাহ এটা আমাকে পূরণ করেছে, আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে। আপনার জীবনের সবচেয়ে দুঃখের মুহূর্ত যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। দুঃখের মুহূর্ত, আমার মা আমাকে জন্ম দিয়েছে, উনি যখন মারা গেছে, আমার কষ্টে মারা গেছে, আমি যখন জেলে ছিলাম। আমারে আগের দিন আমার জামিন হলো, জামিন হওয়ার পর পরের দিনই আওয়ামী লীগের যিনি নাটোরের মন্ত্রী ছিল, আমার প্রতিদ্বন্দ্বী, উনি এসে আপিলের ডিভিশনে অ্যাটর্নি জেনারেলকে দিয়ে আমার বেলটা ক্যান্সেল করে দিল। মানে এইটা শোনার পরে আমার মা ওই দিন হার্ট অ্যাটাক করে মারা গেলেন। এই কষ্টটা আমাকে পীড়া দেয় যে মাকে আমি শেষ মুহূর্তে সন্তান হিসেবে বুকে নিতে পারলাম না, আদর করতে পারলাম না, সে আমার আদর করতে পারলো না। আমার এই স্মৃতিগুলো যখন মানে করি, আমি আসলে খারাপ লাগে আর কি, যে জেলখানা থাকা অবস্থায় আমার মা মারা গেল, আমি মায়ের সান্নিধ্য পাইনি। এটা তো স্বাভাবিক, খুবই একটা কষ্ট। দুঃখজনক আসলে বিষয়। অবসরে কি করা হয় আপনার? অবসর সময় আসলে আমি টেলিভিশন দেখি, নিউজ দেখি, পত্রিকা পড়ি, পেপার পড়ি। আমি একটু জেরিনের কাছে একদম শেষবারের মতো যেতে চাই। জেরিন, অবসরে কি করা হয়? আমার অনেক ফ্রেন্ডস আছে, ওদের সাথে এমনিতে আমরা হ্যাং আউট করি, ভালো লাগে। বা আমরা মুভিজ দেখতে যাই সিনেমাতে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে একদম শেষ কথা কি বলবেন? আমি আশা করি আপনারা সবাই ঈদের দিনটা আপনাদের বন্ধু বান্ধবী, আপনাদের ক্লোজ ফ্যামিলির সাথে স্পেন্ড করবেন এবং অনেক খাবেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যেতে চাই জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু আপনার কাছে। আপনি আসলে পরিবারকে সময় দিতে পারেন এত ব্যস্ততার মধ্যে? আমার স্ত্রী, তার অভিযোগ যে আমি সময় দিই না। আমি কিন্তু অনেক রাজনীতিবিদদের বেশি সময় দিই। আমার সারা জীবনেরই অভ্যাস, আমার মার কাছ থেকে আমি শিখেছি। আমার মা যখন বাবা মারা গেছেন, আমি তখন কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি কলেজে থাকা অবস্থায় আমার বাড়িতে আমার মা আর আমি থাকতাম। যতক্ষণ পর্যন্ত আমি বাসা না ফিরবো, মা খাবার নিয়ে বসে থাকতেন। মায়ের কারণে আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হতো, 8টা, 8:30, 9টার মধ্যে। এই যে একটা অভ্যাস এখনও থেকে গেছে। আমার যত কাজই থাকুক, সকাল আপনার 8টা, 9টা থেকে শুরু করব, সারাদিন কাজ করব, সন্ধ্যা বাসায় ফেরা। তা আমি যথেষ্ট সময় দেই, তারপরও তার অভিযোগ আমি সময় দেই না আর কি। মানে এটি ভাবির অভিযোগ? অভিযোগ সব মিলে আমি মনে করি যে স্বামী স্ত্রী আমরা সময় স্পেন্ড করি বাচ্চাদেরকে নিয়ে, অনেক সময় দেয়। জীবনের শেষ সময় কোথায় কাটাতে চান, কিভাবে আমার কাটাতে শেষ চান? ঠিকানা তো আমার নাটোর। আমার জীবনের স্বপ্ন, যে নাটোরের মানুষ আমাকে সুযোগ করে দিয়েছে বারবার। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ আর নাটোরের মানুষের কৃতজ্ঞ। আমার নাটোরের মানুষ কখনোই আমাকে ছেড়ে যায় নাই। ডে 1 থেকে তারা আমার সঙ্গে আছে। শয়নের স্বপনের চিন্তা চেতনার মধ্যে নাটোর একদিকে, পৃথিবীর সমস্ত কিছু একদিকে, আর নাটোর আমার কাছে একদিকে। শেষ মুহূর্ত পর্যন্ত আমি নাটোরের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি, শান্তির নাটোর, স্বপ্নের নাটোর, যে নাটোরকে আপনারাও হয়তো চেনেন না,
আগামী 5 বছর যদি আমি এই জায়গায় থাকি, আপনারা নিজেরাই নাটোরে যেতে চাইবেন, যে যাই নাটোর, যেরকম এখন কক্সবাজার যেতে চান, সিলেটে যেতে চান, আমি এমন কিছু করতে চাই অদূর ভবিষ্যতে আপনার নাটোরে গিয়ে এনজয় করবেন। অর্থাৎ বিনোদনের জন্য নাটোরে যাবেন। শেষ কথা কি বলবেন? শেষ কথা ঈদের এটাই সময় যে নাটোরের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি, আল্লাহ যেন আমাকে সেই স্বপ্ন পূরণ করার সুযোগ দেয়। এটাই হচ্ছে নাটোরের মানুষের কাছে প্রত্যাশা। নাটোরের মানুষজন এই জন্য আমার জন্য দোয়া করে। অসংখ্য ধন্যবাদ জনাব মাননীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং জেরিন, আপনাকেও আবারও ঈদ মোবারক জানাচ্ছি দুজনকেই। একদমই রূপকথা নয়, শুনলেন দেখলেন বাস্তব জীবনে একজন কীর্তিমান রাজনীতিবিদের গল্প, যিনি নিজ কর্মগুণে দেশ বরেণ্য। ভাইয়া হাউজিং পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস যে কথা রূপকথা নয় অনুষ্ঠানে যে যেখান থেকে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে এই অনুষ্ঠানে অন্য কোনো কীর্তিমান ব্যক্তিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক।